ধৈর্য ধরতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা আপনার একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে যাতে আপনাদের সময় আমরা নেব। আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাবেক এমপি রাজশাহী থেকে নির্বাচিত যারা নাদিম মুস্তফা, তিনি আজকে সকালেই ইন্তেকাল করেছেন। আমরা এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, বিষয়টি হচ্ছে জনম্যান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী লীগের ধারাবাহিক গোলামী চুক্তির নবসংস্করণ। সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছরের চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সে ধারাবাহিকতায় গত 22 জুন 2024 ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এইসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশ পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এই সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। যে 7টি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার ক্ষীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। শাসক গোষ্ঠী দাবি করে যে গত 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে, কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোঠায়। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান। ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছুই একতরফাভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌ ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের যোগাযোগের সময় ও দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় 3/4। কলকাতা আগরতলা 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটার। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। দুদেশের সামগ্রিক 26 বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 2 বিলিয়ন। এর মাঝেও রয়েছে শুভঙ্কর ফাঁকি। তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত 10 মাসে ভারতীয়রা নিয়ে গেছে $50.60 মিলিয়ন। আমরা জানি এর বাইরে অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার। প্রিয় সাংবাদিক বৃন্দ,
বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে সাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের সাথে কোনো জবাবদিহিতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা সামরিক সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জনসেবায় ভারতের অবাধ বিচরণ, ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে 10টি সমঝোতা স্বাক্ষরিত হলো, তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের সহায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সন্তুষ্ট। সে কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত $7.5 বিলিয়ন ভারতীয় ঋণ চুক্তির লাইন অফ ক্রেডিট এলওসি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্থাপন ছিল নীরব। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায়, অথচ বাংলাদেশের রপ্তানি প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার। এভাবে একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়নি। প্রিয় সাংবাদিক বৃন্দ, ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল। শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দর কষাকষির ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আর্তনাদকে শেখ হাসিনা প্যাপে করা বলে আখ্যায়িত করেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা হাস্যরসিকতার সামিল। আমরা সকলেই জানি, কেউ কেবলমাত্র বিরক্ত হয়ে প্যাপে না করতে পারে। একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় ব্যর্থতা, অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা জাতির জন্য নিতান্তই দুঃখজনক। শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি। এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে লাভে সংশয় প্রকাশ করেছেন। জানা যায়, এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফা ভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? অপরদিকে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা সম্পর্কে প্রকাশ করা হয়নি। নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন, সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন, তারা পারলে আমরা পারবো না কেন? কথা হলো, ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয়, আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক। তাছাড়া ইউরোপের সকল দেশে সুশাসন ন্যায় নীতি বিরাজমান, যা আমাদের দেশে অনুপস্থিত। ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো কাঁটা তার বেড়া নেই, ঝুলন্ত ফেরানিও নেই। অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয়। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না। বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন, আমরা কোনো প্রতিদান চাই না, আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, ভারত আছে, আমরা আছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকে রাখতে হবে। ফলে এদেশে একের পর এক প্রহসী নির্বাচন হয়। 2014-তে ভোটারবিহীন, 2018-তে নৈশ, আর 2024-এ দামি। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে 10টি চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে,
বরাবরের মতো এবারও এসব বিশদ বিবরণ প্রকাশিত হয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রণালয়, দেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায় তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সমঝোতা সড়কের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টনীকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি। ক্রমবর্ধমান কয়লা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে সে প্রশ্ন থেকেই যায়। ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে ই ভিসা চিকিৎসা সেবায় আমাদের আরো বেশি পরনির্ভর করবে। প্রয়োজন ছিল আমাদের সেই দেশেই চিকিৎসা ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার কার্যকর চুক্তি। দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল তৈরির অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয়। কোন দেশের সরকার প্রধান নিজে থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার জন্য উৎসাহিত করে, এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র আর কিছুই নয়। এ সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয়। ভবিষ্যৎ অর্থনীতি অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদের। পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারত বাংলাদেশ একটি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার। সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধি, সহযোগিতার বিষয় ভারত আমাদের ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসংহতকরণে বিরূপ প্রভাব ফেলবে মর্মে সামরিক বিশেষজ্ঞ পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইজ টু কাউন্টারওয়ে চায়না এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। পরিচালনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশীর হাতে থাকে তাহলে বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক হুমকির কারণ হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোন প্রয়োজন নেই। এদিকে 2022 সালের এক এমওইউতে উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হিলি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও 11 কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয়, সরকারি প্রশাসন যন্ত্র, জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে, বাংলাদেশের সেই সমুদ্র সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতেই যৌথ স্যাটেলাইট নির্মাণের চুক্তি করা হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের জন্য সবচেয়ে উদ্যোগের বিষয় হল তিস্তা চুক্তি প্রসঙ্গ। আগেই বলেছি আমাদের এবারের সফরে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি এজেন্ডাতেই ছিল না, অথচ এটাই হওয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি খেলছে। সাম্প্রতিক কালের ডামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পের চীনের আগ্রহের কথা আমরা জানি। অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রায় 1.5 দশক ধরে নানা অহেতুক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না, তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে যাওয়ার উপক্রম। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর গত 14 বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখন এটা রয়ে গেছে রুদ্ধ পক্ষের দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্তরে।
এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয়। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারত তোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অবৈধ সরকার প্রকারান্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয়, যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা অবশ্যই এই ধরনের সাদা হাতি প্রকল্প গ্রহণ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের ফন্দি হিসাবে মনে করেন। মূলত জনগণের কাজে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনজির লুটপাটই তাদের প্রধান উদ্দেশ্য। অবৈধভাবে নির্বাচনী বৈতরণী পার হবার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে পড়তে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা। আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি। এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি। আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায়। তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি? এটি সমীক্ষাপনের একটি কৌশল বলে অনেকে মনে করেন। প্রশ্ন হলো, তিস্তা প্রকল্প বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতিসংঘের গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল 5 এবং আন্তর্জাতিক পানি সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফারাক্কা সমস্যা সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা। মনোভাবের কারণে ফারাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। মৌলানা ভাসানীর নেতৃত্বে 1976 সনের 16 মে ফারাক্কা লং মার্চ কর্মসূচিকে নিরবিচ্ছিন্ন করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয়। আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে 1976 সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে 42 জাতি ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, একই বছর আগস্ট মাসে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশনে 26 নভেম্বর 1976 বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফারাক্কা সমস্যা সমাধান প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের মধ্যে দিয়ে ফারাক্কা সমস্যা সমাধানে ত্বরান্বিত হয়। 5 নভেম্বর 1977 সালে গ্যারান্টি ক্লজ সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের সাথে পানি সমস্যা সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কোন কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি। তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুসৃত নীতি হতে পারে সমস্যা সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিস্যা পাওয়া অত্যন্ত জরুরি। এই সফরে লোক দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন সভা ডাকার কথা ছাড়া ফারাক্কা পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা জনগণের সাথে প্রতারণার সামিল। মূলত পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে 54টি অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান, অথচ এবারে আলোচনা